বিয়ের কিছুদিন পরই নীলা বুঝে গেছিল সাগ্নিক তাকে ছাড়বে না। ভাবতে ভাবতে প্রায় 4 বছর পেছনে চলে গেল নীলা। রাত প্রায় 11টা বাজতে চলেছে তখন। তাড়াতাড়ি করে পরের দিন সকালে খাওয়ার জন্য আমন্ড আর 2-3 রকম ড্রাই ফ্রুটস আর সিডস ভিজিয়ে রাখছিল নীলা। রোজ সকালে উঠে সে আর প্রান্তিক এগুলো খায়। হঠাৎ পেছন থেকে তাকে জড়িয়ে ধরল দুটো হাত। তারপর তার সারা শরীরে ঘোরাফেরা করতে লাগলো হাত দুটো। সারা শরীরে শিহরণ খেলে গেল নীলার। প্রায় দিনই এই দুষ্টুমিটা করে প্রান্তিক। কি হচ্ছে কি? বাড়িতে ছোট ভাই আছে, এখনই তো বেডরুমে যাব, দেরি সয় না একেবারে, আদুরে গলায় বলল নীলা। এক সময় নীলার বুকের ওপর হাত দুটো যেন সাঁড়াশির মতো চেপে বসল। একটুখানি অবাক হলো নীলা। প্রান্তিক কখনো তাকে কষ্ট দিয়ে কিছু করে না। কি হলো কি তোমার? বলে ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠল নীলা। তুমি তুমি এখানে? তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে এসব করার? চিৎকার করে উঠল সে। প্রবল শক্তিতে এক হাত দিয়ে নীলাকে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে তার মুখ চেপে ধরল সাগ্নিক। চুপ, একদম চুপ, যা বলছি মন দিয়ে শোনো, ফিসফিস করে বলল সাগ্নিক। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল নীলা। তার রোগা শরীরটাকে পেঁচিয়ে ধরে আছে সাগ্নিকের বলিষ্ঠ হাত। প্লিজ নীলা, আমি তোমাকে চাই, বিশ্বাস করো, কেউ কিচ্ছু জানতে পারবে না, দাদা এখন ওপরের ঘরে। হিস হিস করে নীলার কানের কাছে কথাগুলো বলল সাগ্নিক। ঘেন্নায় মুখ ফিরিয়ে নিতে চাইল নীলা। প্রান্তিককে ডাকার চেষ্টা করল। ভালোভাবে বলছি, প্লিজ নীলা, তুমি তো জানো কলেজের প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। সাগ্নিক যেন বেপরোয়া হয়ে ওঠে। লজ্জা করে না তোমার? আমি তো তোমার বৌদি, আর প্রান্তিক তোমাকে কত ভালোবাসে, বিশ্বাস করে। ছি ছি সাগ্নিক, এবার নিজেকে একটু পাল্টাও। চরম রাগ আর ঘৃণা নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাগ্নিককে এবার একটা জোর ধাক্কা দিল নীলা। খানিকটা দূরে ছিটকে গেল সে। তারপরই দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে ওপরে চলে গেল নীলা। ওঠার সময় শুনতে পেল সাগ্নিক বলছে, এর ফল কিন্তু ভালো হবে না। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেও নীলার বুক ধড়ফড়ানি যেন কমতেই চায় না। কি হলো? এরকম রুদ্ধশ্বাসে দৌড়ে এলে কেন? বিছানায় বসে বই পড়তে পড়তে জিজ্ঞেস করলো প্রান্তিক। সাগ্নিক সাগ্নিক আমার সঙ্গে অসভ্যতা করতে এসেছিল প্রান্তিক, কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলে নীলা। কি বলছো তুমি? এ হতে পারে না। আমি ঠিক বলছি প্রান্তিক, বলে পুরো ঘটনাটা জানায় নীলা। চলো তো দেখি। এই বলে নীলার হাত ধরে নিচে নেমে আসে প্রান্তিক। সাগ্নিক কোথাও নেই। তার রুমের সামনে গিয়ে দরজায় ধাক্কা দেয় প্রান্তিক। দুবার ধাক্কা দেওয়ার পর ফোন কানে গুঁজে বেরিয়ে আসে সাগ্নিক। কি হয়েছে? এত জোর ধাক্কা মারছিস কেন? মায়ের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা মা, এখন রাখছি। দেখি কি হয়েছে? জিজ্ঞাসু দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে থাকে সে। নীলা কি বলছে? তুই নীলার সঙ্গে কি করেছিস? বেশ রেগে জিজ্ঞেস করে প্রান্তিক। আমি আমি আবার কখন কি করলাম? আমি তো মায়ের সঙ্গে কথা বলছিলাম। বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করে নে, আকাশ থেকে পড়ে বলল সাগ্নিক। তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে প্রান্তিক দেখল প্রায় আধ ঘন্টা আগের থেকেই কলটা চলছে। ও মিথ্যে বলছে, চিৎকার করে উঠল নীলা। বাহ বৌদি বাহ, নিজের দোষ ঢাকতে কত নিচে নামতে পারো তুমি। সাগ্নিকের কথা শুনে অবাক হয়ে যায় নীলা। এরপর সাগ্নিক আর নীলার মধ্যে ঝগড়া হতে যাচ্ছে দেখে নীলার হাত ধরে টানতে টানতে তাকে ঘরে নিয়ে চলে এলো প্রান্তিক। আমি সত্যিই বলছি প্রান্তিক, তোমার ভাই আমার গায়ে হাত দিয়েছে, ঘরে এসে বলল নীলা।
ঠিক আছে, আর কোনো কথা নয়, চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু বিশ্বাস করো, বললাম তো, আর কোনো কথা নয়, ঘুমিয়ে পড়ো। শুয়ে শুয়ে খুব অস্থির লাগতে শুরু করলো নীলার। তার মানে শাগনিক একটুও বদলায়নি। কলেজে প্রথম দিন থেকে শাগনিকের নজর ছিল নীলার উপর, কিন্তু প্রথম দর্শনেই তাকে নীলার ভীষণ অপছন্দ হয়েছিল। কেমন যেন কামুক কামুক চেহারা। কিছুদিন যাওয়ার পর তার ধারণা যে ঠিক, সেটার প্রমাণ পেতে শুরু করলো নীলা। নিত্য নতুন মেয়েদের ভুলিয়ে ভালিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় কলেজে শাগনিকের জুড়ি মেলা ভার ছিল। নীলা যে তাকে প্রত্যাখ্যান করেছিল, সেই জ্বালা শাগনিকের বোধহয় এখনও জুড়োয়নি। তাই সে এইভাবে নীলার ওপর প্রতিশোধ নিচ্ছে। নীলা বুঝতেও পারল না কত বড় ঝড় আসতে চলেছে তার জীবনে। কত বড় সন্দেহের বীজ প্রান্তিকের মনে ঢুকিয়ে দিল তার ভাই শাগনিক। পাশে শুয়ে ঘুম আসছিল না প্রান্তিকেরও। তবে কি ভাই যা বলেছিল তা ঠিক? শাগনিককে যেদিন প্রথম নীলার ছবি দেখিয়ে প্রান্তিক বলেছিল একে সে বিয়ে করতে চায়, সেদিনই শাগনিক তাকে সাবধান করে দিয়েছিল। জানিয়েছিল মেয়েটার চরিত্র নাকি খুব একটা ভালো নয়, ছেলেদের সঙ্গে ফ্লার্ট করতে ভালোবাসে। এমনকি বড়লোকের ছেলে শাগনিককে নিজের প্রেমের জালে ফাঁসানোর জন্য সে নাকি অনেক ছলাকলার আশ্রয় নিয়েছিল। শুনে খুব অবাক হয়েছিল প্রান্তিক। নীলাকে দেখে এত ইনোসেন্ট লাগে যে তার সম্পর্কে এরকম কথা সত্যিই ভাবা যায় না। কিন্তু একমাত্র ছোট ভাই তো আর মিথ্যে বলবে না। প্রথমটা একটু দমে গেলেও পরপর নীলার সঙ্গে যত মিশেছে তত তার মিষ্টি স্বভাবের প্রেমে পড়েছে প্রান্তিক। শেষমেশ ভাইয়ের সাবধানবাণী আর কোনো কাজ করেনি তার ওপর। নীলার প্রেমে হাবুডুবু খেতে খেতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল সে। নীলা অনাথ বলে প্রথম দিকে মায়ের খুব আপত্তি ছিল বিয়েতে, কিন্তু তারপর ছেলের মুখ চেয়ে রাজি হন তিনি। বিয়ের পর যাতে নীলাকে নিয়ে কারো কোনো অসুবিধা না হয়, তাই থাকার জন্য একটা বাংলো কেনে প্রান্তিক। বিয়ের 6 মাস পর আলাদা থাকতে শুরু করে তারা। আজ শাগনিক প্রথমবার এ বাড়িতে রাত কাটাচ্ছে, আর আজই এরকম একটা অঘটন। নিজের অজান্তেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে প্রান্তিকের। বিয়ের 1 সপ্তাহের মধ্যেই নীলার নামে প্রান্তিকের কাছে কমপ্লেন করেছিল শাগনিক। নীলা নাকি তাকে সিডিউস করার চেষ্টা করছে। মাও বলেছিল প্রান্তিক বাড়িতে না থাকলে নীলার হাবভাব নাকি পাল্টে যায়। তখন ব্যাপারটা পাত্তা না দিলেও এখন আর ব্যাপারটা কিছুতেই ভুলতে পারছে না প্রান্তিক। শাগনিককে বিশ্বাস না করার কোনো কারণ নেই। আর যাই হোক, দাদাকে সে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে। কিছুদিন নীলার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখলেও ধীরে ধীরে আবার সব কিছু ভুলে গেল প্রান্তিক। শাগনিক আগের মতো মা বাবার কাছে থাকছে। হঠাৎ একদিন একটি মেয়েকে সঙ্গে নিয়ে অফিসে প্রান্তিকের সঙ্গে দেখা করলো শাগনিক। প্রথমে না চিনলেও পরিচয় দিতেই মনে পড়ে গেল প্রান্তিকের। নীলার বন্ধু বনি। বনি যা বলল তা শুনে প্রান্তিকের মন একেবারে ভেঙে গেল। এবার বুঝেছিস তো যে আমি একটা কথাও ভুল বলিনি নীলার সম্পর্কে? এই দেখ, ওর নিজের বন্ধু কি বলছে। তুই তো জানিস ওরা কত ভালো বন্ধু ছিল, কিন্তু ওর এই স্বভাবের জন্য বনি ওর সঙ্গে আর সম্পর্ক রাখে না। শাগনিকের কথায় ঘাড় নেড়ে সায় দিল বনি। কলেজে কত ছেলের সঙ্গে কত কিছু করেছে নীলা, তা এক এক করে জানাতে শুরু করলো বনি। রাগে দুঃখে তাকে মাঝপথে থামিয়ে দিল প্রান্তিক। এখনও ভগবান কেন যে তার এরকম পরীক্ষা নিচ্ছে তা প্রান্তিক বুঝতে পারে না। সে তো শুধু ভালোবাসতে চেয়েছিল, ভালোবেসে সুখী হতে চেয়েছিল। ভালোবাসার মানুষকে বিশ্বাস করে
তাকে যে এরকমভাবে ঠকতে হবে তা সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। আজকাল আবার সেই আগের দমবন্ধকর পরিস্থিতি ফিরে আসছে প্রান্তিকের জীবনে। নীলার মুখটা দেখলেই মনটা প্রথমে তার খুশিতে ভরে ওঠে। তারপর নীলার বিশ্বাসঘাতকতার কথা মনে পড়লেই ভেতরটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ওঠে। ভারাক্রান্ত মন নিয়ে নিজের কেবিনের দিকে যাচ্ছিল প্রান্তিক। যেতে যেতে দেখল তরুণের কম্পিউটারের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখছে নীলা। হাসি মুখে তরুণ কি যেন বুঝিয়ে যাচ্ছে তাকে। কেবিনে বসেই সঙ্গে সঙ্গে তরুণ আর নীলাকে ডেকে পাঠালো সে। গত বছরের একটা রিপোর্ট থেকে ভুল বার করে সেটা নিয়ে নীলাকে বেশ কয়েকটা কথা শুনিয়ে ছাড়ল। আজই আমার এটার কারেকশন চাই, নীলাকে আদেশ দিল প্রান্তিক। তরুণকেও একটা কাজের দায়িত্ব দিয়ে চটপট সেটা করে আনতে বলল। সেদিন কাজের চাপে সারা দিন কম্পিউটার থেকে মুখ তুলতে পারল না নীলা। একটা শেষ হতে না হতেই আর একটা চাপিয়ে দেয় প্রান্তিক। কাজ করতে করতে কখন যে 8টা বেজে গেছে খেয়াল করেনি সে। দেরি হয়ে গেছে দেখে বাকিটা পরের দিন করবে ভেবে গুছিয়ে উঠে দাঁড়ালো নীলা। দাঁড়িয়ে দেখলো আশেপাশে কেউ নেই। কি ব্যাপার, সবাই চলে গেছে? অন্য ফ্লোরে হয়তো থাকলেও থাকতে পারে। হন্তদন্ত হয়ে বাইরে এসে নীলা দেখল মুষলধারে বৃষ্টি পড়ছে। সর্বনাশ, কি হবে এখন? এরকম অসময়ে বৃষ্টি, সঙ্গে তো ছাতাও নেই। প্রায় আধ ঘন্টা লনে ওয়েট করার পর বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। বিপ্লব আর কস্তুরী কোনো এক আত্মীয়র বাড়ি নেমন্তন্নে গেছে, ফিরতে নিশ্চয়ই রাত হবে। আর দাঁড়িয়ে না থেকে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ল নীলা। ওই তো একটা ট্যাক্সি আসছে, হাত নাড়ল সে। কিছু দূর এগিয়ে গিয়ে দাঁড়ালো ট্যাক্সিটা। দৌড় দিল নীলা। ঠিক কাছে আসতেই ট্যাক্সিটা হঠাৎ ছেড়ে দিল। পুরো ভিজে শরীরে রাস্তার মধ্যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নীলা। হঠাৎ পেছন থেকে জোরে গাড়ির হর্ন শুনে ফিরে তাকালো সে। কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ থাকার পর বুঝতে পারল গাড়ি থেকে বেরিয়ে ছাতা নিয়ে তার দিকে এগিয়ে আসছে প্রান্তিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছ কেন? সর্দি লেগে যাবে তো। পাশে এসে মাথার ওপর ছাতা ধরে বলল প্রান্তিক। তাতে তোমার কি হয়েছে? আর তেজ দেখাতে হবে না। মনে আছে একবার বৃষ্টিতে ভিজে কি দশা হয়েছিল? চলো গাড়িতে ওঠো। না, আমি তোমার সঙ্গে যাব না, তেজ দেখিয়ে বলল নীলা। তার হাত ধরে নিয়ে এসে গাড়িতে ওঠালো প্রান্তিক। আর বেশি প্রতিবাদ করল না নীলা। যা বৃষ্টি! গাড়িতে যেতে যেতে প্রান্তিক জিজ্ঞেস করলো, এত দেরি কেন? সবাই তো সেই কখন চলে গেছে। তার মানে তুমি জানো না কেন দেরি? উল্টোপাল্টা কাজ দিয়ে তুমিই তো সারাক্ষণ বসিয়ে রেখেছিলে। এরকম করে আমাকে শাস্তি দিতে চাও তুমি? না মানে তুমি তো বলতে পারতে। কি চাও তুমি আমার কাছ থেকে? হ্যাঁ, তোমাকে বলবো, তারপর তুমি আমাকে হেনস্থা করে দুটো কথা শোনাবে, তাই না? তোমার মতো কাপুরুষের থেকে এর চেয়ে আর বেশি কী বা এক্সপেক্ট করা যেতে পারে? ঝাঁঝিয়ে ওঠে নীলা। প্রচণ্ড রাগ হচ্ছে তার প্রান্তিকের ওপর। ভেজা গায়ে রীতিমতো শীত করছে তার। হ্যাঁ, কাপুরুষ বলেই তো এখনো পর্যন্ত কোনো শাস্তি দিতে পারিনি তোমাকে, তাই নাকি? শাস্তির বাকিটা কি আছে? বরং আমি যে তোমার উপর মানহানির মামলা করিনি এটাই অনেক। তুমি আবার কি মামলা করবে? মান সম্মান বলে কিছু আছে তোমার? যে মা নিজের সন্তানকে হত্যা করে তাকে তো মানুষের পর্যায়ে ফেলা উচিত নয়। প্রান্তিক, কতবার বলেছি আমার ভুল হয়ে গেছে। আর তোমার মাকে কেন তুমি কিছু বলো না? উনিও তো সমান দোষে দোষী। খানিকটা আহত সুরে বলে নীলা। খবরদার আমার মাকে টানবে না। আমার মা এরকম করতেই পারে না। তাই তো, তোমার মা এরকম করতে পারে না। তোমার ভাই ধোয়া তুলসী পাতা, যত খারাপ তো আমি, তাই না?
তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হতে তাহলে একবার আমার কথা বিশ্বাস করে দেখতে। নীলার কথা শুনে হঠাৎ ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়িয়ে যায় প্রান্তিক। নেমে যাও। মানে? আমার গাড়ি থেকে নামো। বৃষ্টি এখনো পড়ছে প্রান্তিক। আমি কিচ্ছু জানতে চাই না, নেমে যাও।